আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই করোনার যুগে সবাই ভালো আছো। এই করোনা যুগে যারা বেঁচে থাকবেন তারা এই যুগের সাক্ষী হিসাবে থাকবে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিভাগের নির্ধারিত ফেজে দাবি করেছিলে কাইবর্গ এবং হাইপোথিসিসের একটি সেশন নেয়ার। আজকে আমি তোমাদের সেই দাবির প্রেক্ষিতে কাইবর্গ এবং হাইপোথিসিসের উপর ক্লাসটি নেব। আশা করি তোমরা উপকৃত হবে। সাধারণত হাইপোথিসিস যাচাই বা পার্থক্যের যথার্থতা যাচাইয়ের জন্য যেসব পদ্ধতি রয়েছে তার মধ্যে কাইবর্গ অন্যতম। সমগ্রকের কিছু বৈশিষ্ট্যের পার্থক্যের যথার্থতা যাচাই করার জন্য যে নন প্যারামেট্রিক মেথড রয়েছে তার মধ্যে কাইবর্গই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। গড় মান শূন্য, ভেদাঙ্ক 1 বিশিষ্ট আদর্শ চলকের মানসমূহের বর্গের সমষ্টিকে কাইবর্গ বলে। কাইবর্গকে কাই স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। কাই স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। কাই স্কয়ার ইজ ইকুয়াল টু ও মাইনাস ই হোল স্কয়ার বাই এ। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কখন আমরা সিদ্ধান্তে আসব যে অঙ্কটি কাইবর্গের। কাইবর্গের কিছু বৈশিষ্ট্য থাকবে, যেমন প্রশ্নে নমুনার আকার 50-এর চেয়ে বেশি হবে, কাইবর্গের টেবিলের গণসংখ্যার মান 5-এর কম হবে না এবং গণসংখ্যা পূর্ণ সংখ্যা হবে। কাইবর্গকে নন প্যারামেট্রিক যাচাই পদ্ধতি বলা হয়, কারণ সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত নিতে যেমন গড় এবং ভেদাঙ্ক জানার প্রয়োজন হয় না, আর কাইবর্গে প্যারামিটার যুক্ত থাকে না। মাই ডিয়ার স্টুডেন্টস, কাইবর্গ যাচাইয়ের কতগুলো সুনির্দিষ্ট ধাপ রয়েছে। একটি সমস্যা সমাধানের মাধ্যমে আমি তোমাদেরকে কাইবর্গের ধাপসমূহ উপস্থাপন করব। সমস্যাটা হচ্ছে, কুমিল্লা সরকারি মহিলা কলেজের হলে অবস্থানকারী এবং বাড়িতে অবস্থানকারী ছাত্রীদের টেলিভিশন দেখার প্রবণতা দেখানো হলো। হলে এবং বাড়িতে অবস্থানের সাথে টেলিভিশন দেখার প্রবণতার পার্থক্য আছে কি? হলে অবস্থানকারীদের নিয়মিত টিভি দেখে 62, বাড়িতে অবস্থানকারীদের নিয়মিত টিভি দেখে 38। হলে অবস্থানকারীদের মাঝে মাঝে টিভি দেখে 38, বাড়িতে অবস্থানকারীদের মাঝে মাঝে টিভি দেখে 12। হলে অবস্থানকারীদের কখনো টিভি দেখে না 12, বাড়িতে অবস্থানকারীদের কখনো টিভি দেখে না 38। এই ডাটা থেকে আমরা যাচাই করব হলে এবং বাড়িতে অবস্থানের সাথে টেলিভিশন দেখার প্রবণতার পার্থক্য আছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, কাইবর্গের প্রথম ধাপ হচ্ছে হাইপোথিসিস নির্ণয়। হাইপোথিসিসকে দুই ভাগে ভাগ করা যায়, নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস হচ্ছে হল এবং বাড়িতে অবস্থানের সাথে টিভি দেখার সম্পর্ক নেই। তোমরা একটা বিষয় মনে রাখবে,
কাই বর্গে নাল হাইপোথিসিস সব সময় না বোধক হবে। আর যেহেতু নাল হাইপোথিসিস না বোধক, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে হল এবং বাড়িতে অবস্থানের সাথে টিভি দেখার সম্পর্ক আছে। নাল হাইপোথিসিসকে HO দ্বারা প্রকাশ করা হয়, অল্টারনেটিভ হাইপোথিসিসকে H1 দ্বারা প্রকাশ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, কাই বর্গের এই ধাপে আমরা প্রশ্নে প্রদত্ত যে তথ্য ডাটা রয়েছে তার অবজার্ভ ভ্যালু নির্ণয় করব। অবজার্ভ ভ্যালু নির্ণয়ের জন্য একটি টেবিল তৈরি করলাম। নিয়মিত টিভি দেখে 62, নিয়মিত টিভি দেখে হল অবস্থানকারী 62, বাড়িতে অবস্থানকারী 38, মোট 100। মাঝে মাঝে টিভি দেখে হলে অবস্থানকারী 38, বাড়িতে অবস্থানকারী 12, মোট 50। কখনোই টিভি দেখে না হলে অবস্থানকারী 12, বাড়িতে অবস্থানকারী 38, টোটাল 50। এখানে 62 এর অবজার্ভ ভ্যালু, 62 এর অবস্থান হচ্ছে রো 1 এবং কলাম 1 এ। এই জন্যে 62 ইজ ইকুয়াল টু অবজার্ভ ভ্যালু রো 1 কলাম 1, 38 ইজ ইকুয়াল টু অবজার্ভ ভ্যালু রো 1 কলাম 2। আর এই দুটার 62 এবং 38 এর যোগফল হচ্ছে 100, এটা রো 1। এরপরে 38 অবজার্ভ ভ্যালু, সেটা রো 2 কলাম 1, 12 রো 2 কলাম 2। আর এই দুটার যে 38 এবং 12 এর যোগফল 50, রো 2। 12 এর অবস্থান রো 3 কলাম 1, 38 রো 3 কলাম 2। 12 এবং 38 এর যোগফল 50 সমান সমান রো 3। এখানে কলাম 1 এই টোটাল গুলার যোগফল হচ্ছে 112, কলাম 2 টোটাল যোগফল হচ্ছে 88। আর রো 1 হচ্ছে 100, রো 2 হচ্ছে 50, রো 3 50। আর সবগুলার যোগফল 200, যেটাকে n দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা অবজার্ভ ভ্যালু পেলাম। অবজার্ভ ভ্যালুর পর কাই বর্গের এই ধাপে আমরা এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করব। এক্সপেক্টেড ভ্যালু বা প্রত্যাশিত মান নির্ণয়ের সূত্র হচ্ছে E is equal to রো ইন্টু কলাম ডিভাইডেড বাই n। এখানে যেহেতু আমরা রো 1 কলাম 1 এর এক্সপেক্টেড ভ্যালু নির্ণয় করব, সেজন্য এক্সপেক্টেড ভ্যালু রো 1 কলাম 1 is equal to রো 1 ইন্টু কলাম 1 ডিভাইডেড বাই n। এখানে রো 1 এর মান হচ্ছে 100, কলাম 1 এর মান হচ্ছে 112, 112 ডিভাইডেড বাই n এর মান হচ্ছে 200। ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 56। অনুরূপভাবে এক্সপেক্টেড ভ্যালু রো 1 কলাম 2 is equal to রো 1 ইন্টু কলাম 2 ডিভাইডেড বাই n। রো 1 এর মান 100 ইন্টু কলাম 2 এর মান 88 ডিভাইডেড বাই 200 সমান সমান 44। অনুরূপভাবে এক্সপেক্টেড ভ্যালু রো 2 কলাম 1 is equal to রো 2 ইন্টু কলাম 1 ডিভাইডেড বাই n is equal to 50 into 112 divided by 200 is equal to 28. অনুরূপভাবে expected value row 2 column 2 is equal to row 2 into column 2 divided by n is equal to 50 into 88 divided by 200 is equal to 22. অনুরূপভাবে expected value row 3 column 1 is equal to row 3 into column 1 divided by n is equal to 50 into 112 divided by 200 is equal to 28. অনুরূপভাবে row 3 column 2 is equal to 22. আমরা expected ভ্যালুর ক্যালকুলেটেড ভ্যালুগুলো পেয়ে গেলাম। এক্সপেক্টেড কাই বর্গের এই ধাপে আমরা অবজার্ভ ভ্যালুর সাথে এক্সপেক্টেড ভ্যালুর তুলনা দেখে একটি সারণী তৈরি করব।
অবজার্ভ ভ্যালুর সাথে এক্সপেক্টেড ভ্যালুর তুলনা দেখিয়ে একটি সারণী তৈরি করব। এখানে অবজার্ভ ভ্যালু দেওয়া আছে, প্রশ্নে আমরা পেয়েছি 62, 38, 38, 12, 12, 38। এখানে আমরা অবজার্ভ ভ্যালু দিয়ে দিলাম 62, 38, 38, 12, 12, 38। আর এক্সপেক্টেড ভ্যালু আমরা পেয়েছিলাম কত পেয়েছি আমরা? 56, 44, 28, 22, 28, 22। তা আমরা এই মানটা এখানে দিয়ে দিলাম 56, 44, 28, 22, 28, 22। এখন আমাদের কাজ হচ্ছে এই কলামে আমরা বের করব ও মাইনাস ই হোল স্কোয়ার, ও মাইনাস ই হোল স্কোয়ার। তাহলে ও এর মান কত? 62, ই এর মান হচ্ছে 56, ও মাইনাস ই তার মানে 62 মাইনাস 56 সমান সমান 6। তো 6 এর হোল স্কোয়ার হচ্ছে 36। এরপরের কাজ হচ্ছে এরপরের কলামে আমরা ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই। এখন ও মাইনাস ই হোল স্কোয়ার মান আমরা কত পেলাম? 36। এর 36কে আমরা ই দিয়ে ভাগবো, ই এর মান কত হচ্ছে? 56। তো 36 ডিভাইডেড বাই 56 সমান হচ্ছে 0.643। অনুরূপভাবে 38 মাইনাস 44 হচ্ছে -6, -6 এর স্কোয়ার হচ্ছে 36। 36কে যখন আমরা 44 দ্বারা ডিভাইড করব তখন হবে 0.818। এবং এরপরে 38 থেকে যখন 28 মাইনাস করব হবে 10, 10কে স্কোয়ার করলে হবে 100, 100কে যখন আমরা 28 দ্বারা ডিভাইড করব তখন হবে 3.571। এভাবে 12 থেকে 22 মাইনাস করলে হবে -10, -10 এর স্কোয়ার হলে হবে 100, 100কে যখন আমরা 22 দ্বারা ডিভাইড করব তখন হবে 4.545। এরপরে 12 থেকে -28 মাইনাস হলে যে মানটা হবে সেটার স্কোয়ার হবে 2.56। এটাকে ই দ্বারা ভাগ, ই এক্সপেক্টেড ভ্যালু 28 দ্বারা ভাগ করলে হবে 9.143। অনুরূপভাবে আমরা পেলাম কত? 11.636। এরপর যে আমরা সামেশন অফ ও মাইনাস ই হোল স্কোয়ার মাইনাস ই বের করব। এই কলামের ও মাইনাস ই এর যোগফলই হচ্ছে সামেশন অফ ও মাইনাস ই হোল স্কোয়ার বাই ই। অর্থাৎ আমরা ও মাইনাস ই হোল স্কোয়ার মান পেলাম 30.36। সুপ্রিয় শিক্ষার্থীরা, কাই বর্গের এই ধাপে আমরা ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয় করব। ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয় করার সূত্র হচ্ছে সাধারণত যদি রো কলাম না থাকে n-1, এখানে রো কলাম দেওয়া আছে, আমরা ডিগ্রি অফ ফ্রিডম বের করব রো -1 ইন্টু কলাম -1। এখানে আমাদের রো হচ্ছে 1, 2, 3 তিনটা রো এবং কলাম হচ্ছে 1, 2 দুইটি কলাম। তাহলে আমরা পেলাম রো 3টা কলাম 2টা। তাই রো 3টা হলে r-3-1 ইন্টু 2-1 সমান সমান 2। আমরা ডিগ্রি অফ ফ্রিডম পেয়ে গেলাম 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, কাই বর্গের এ ধাপে আমরা সিদ্ধান্তে আসব। সিদ্ধান্তের ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, প্রশ্নে যদি সংশয় মাত্রা বা বিশুদ্ধতার মাত্রা দেয়া না থাকে তাহলে আমাদেরকে 5% সংশয় মাত্রা বা 95% বিশুদ্ধতার মাত্রা অথবা 1% সংশয় মাত্রা বা 99% বিশুদ্ধতার মাত্রা দুটিকেই দেখাতে হবে। দুটি স্কেলেই আমাদেরকে মন্তব্য করতে হবে, সিদ্ধান্তে এসে মন্তব্য করতে হবে। এখন 5% সংশয় মাত্রায় বা 95% বিশুদ্ধতার মাত্রায়, 2 ডিগ্রি স্বাধীনতার মাত্রায় দ্বিপ্রান্তিক যাচাই পদ্ধতিতে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে দ্বিপ্রান্তিক কিভাবে হলো? তোমাদের সব সময় মনে রাখতে হবে, প্রশ্নে যদি কম বেশি, ভালো মন্দ
উত্তম, মধ্যম, অধম এই জাতীয় শব্দ না থাকে তাহলে আমরা বুঝবো যে এটা দ্বিপ্রান্তিক। এই জাতীয় কোনো শব্দ না থাকলে আমরা বুঝবো দ্বিপ্রান্তিক। যদি ভালো বা পজিটিভ থাকে তাহলে ডান প্রান্তিক, আর কম বা নেতিবাচক থাকলে বাম প্রান্তিক হবে। এখন দ্বিপ্রান্তিক যাচাই পদ্ধতিতে টেবিল ভ্যালু, কাই বর্গের একটি টেবিল মান রয়েছে। এই টেবিল মানে 5% সঞ্চয় মাত্রায় টেবিল মান হচ্ছে 5.911, আর আমাদের ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 30.36। তোমাদেরকে এক্ষেত্রে একটু মনোযোগী হতে হবে, কারণ টেবিল ভ্যালুর চেয়ে যদি ক্যালকুলেটেড ভ্যালু হয় তখন নাল হাইপোথিসিস বাতিল হয়। তোমরা মনে রাখবে টেবিলের যে মানটা থাকে, অর্থাৎ টেবিলের চেয়ে বড় মান রাখা যায় না, টেবিলের চেয়ে বড় মান রাখা যায় না। তাহলে ক্যালকুলেটেড ভ্যালু যেহেতু 30.36 টেবিলের চেয়ে বড়, সুতরাং নাল হাইপোথিসিস বাতিল। এখন আমরা নাল হাইপোথিসিস কি ধরেছিলাম হল ও বাড়িতে অবস্থানের সাথে টিভি দেখার সম্পর্ক নাই। তাহলে যেহেতু নাল হাইপোথিসিস বাতিল, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে হল ও বাড়িতে অবস্থানের সাথে টিভি দেখার সম্পর্ক আছে। তখন আমাদের নাল হাইপোথিসিস বাতিল, অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে হল এবং বাড়িতে অবস্থানের সাথে টিভি দেখার সম্পর্ক আছে, অর্থাৎ হল এবং বাড়িতে অবস্থানের সাথে টেলিভিশন দেখার প্রবণতার তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। এখন আমরা 1% সংশয় মাত্রায় বা 99% বিশুদ্ধতার মাত্রায় 2 ডিগ্রি স্বাধীনতা মাত্রার জন্য দ্বিপ্রান্তিক যাচাই পদ্ধতিতে টেবিল ভ্যালু, কাই বর্গের টেবিল মান, এটা টেবিলে দেয়া আছে 9.21, আর ক্যালকুলেটেড ভ্যালু আমরা আগেই জেনেছি 30.36। এখন দেখা যাচ্ছে যে ক্যালকুলেটেড ভ্যালু ইজ গ্রেটার দেন টেবিল ভ্যালু, অর্থাৎ নাল হাইপোথিসিস রিজেক্টেড, অর্থাৎ নাল হাইপোথিসিস বাতিল করা হলো, অল্টারনেটিভটা গ্রহণ করা হলো। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে হল এবং বাড়িতে অবস্থানের সাথে টিভি দেখার সম্পর্ক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরীক্ষা আসলে লিখতে পারবে। তবে এই অধ্যায়ের একটি সুবিধা হচ্ছে এই অধ্যায়ের প্রায় সবগুলো অঙ্ক একই নিয়মের। তবে তোমাদেরকে একটু মনে রাখতে হবে, অনেক সময় পরীক্ষায় এই টেবিলটা দেয়া থাকে না, এই টেবিলটা তোমাদের দেয়া থাকে না। এক্ষেত্রে তোমাদেরকে কন্টিনজেন্সি সারণী তৈরি করতে হয়। কন্টিনজেন্সি সারণী তৈরি করার ক্ষেত্রে একটু মনোযোগী হলেই তোমাদের জন্য সহজ হবে। এখানে সাধারণত টোটাল ভ্যালু, প্রশ্নে n টোটাল ভ্যালু দেয়া থাকে, পাশাপাশি রো 1 রো 2 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু, সাধারণত এখানের একটা ভ্যালু দেয়া থাকে, এবং এইখানে অথবা এইখানে একটা মান দেয়া থাকে। এখন এই 4টা মান যখন তোমরা পেয়ে যাবে তখন বাকিগুলা ক্যালকুলেট করে বের করা সহজ হবে। এভাবে তোমরা কন্টিনজেন্সি সারণী তৈরি করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উপকৃত হবে। আর তোমরা যদি কিছুটা উপকৃত হয় তাহলে আমার ক্লাসটাকে আমি সার্থক মনে করব। আমি এরপরে পিছনের আলোচনায় ফিরে যাব। শিক্ষার্থীরা, আলোচনা একটু পিছনে ফিরে যাই। হাইপোথিসিস হলো এমন একটি প্রস্তাবনা যার যথার্থতা নির্ধারণের জন্য পরীক্ষার অধীনে আনা হয়। এটি এমন একটি বিবৃতি যেটার সত্যাসত্য যাচাইয়ের জন্য পরীক্ষা দিনে নেওয়া হয়। এটি সত্যও হতে পারে, আবার গ্রহণযোগ্য নাও হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, হাইপোথিসিসের সুস্পষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন হাইপোথিসিসকে অবশ্যই স্পষ্ট হতে হয়, বৈজ্ঞানিক অনুমিতির সিদ্ধান্ত মূল্যবোধ নিরপেক্ষ হবে, এবং এটি সুনির্দিষ্ট হবে, প্রচলিত পদ্ধতির মাধ্যমে যাচাইযোগ্য হবে, এটি একাধিক চলকের মধ্যে সম্পর্কের বিবৃতি, গবেষণার ক্ষেত্রে দিক নির্দেশকের ভূমিকা পালন করে,
এটি চূড়ান্ত কোনো বক্তব্য নয়, এটা যাচাইযোগ্য। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর সত্য বা মিথ্যা প্রতিপন্ন হতে পারে। এটা গবেষণার সাথে সম্পর্কিত চলকসমূহের ভাবার্থ প্রকাশ করে। এটা গবেষণার সহায়তা, গবেষকের সুপ্ত প্রতিভা এবং সদিচ্ছাকে মূর্ত করে তোলে। গবেষণার জন্য কী ধরনের তথ্য সংগ্রহ করা হবে সে সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে, সম্ভাব্য ফলাফল সম্পর্কে ধারণা প্রদান করে, তথ্যের বিমূর্ততাকে অভিজ্ঞতালব্ধ উপাত্তের সাহায্যে পরীক্ষা করতে সহায়তা করে, পরিসংখ্যানগত পরীক্ষা নিরীক্ষাকে সহায়তা করে এবং অনুমিত সিদ্ধান্তের ভিত্তিতে কার্যকরী গবেষণা নকশা প্রণয়নে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি উত্তম হাইপোথিসিসের বৈশিষ্ট্য বা গুণাবলী তুলে ধরব। সময়ের স্বল্পতার কারণে হয়তো বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না। সাধারণত উত্তম হাইপোথিসিস স্পষ্ট থাকে এবং হাইপোথিসিস সাধারণত অভিজ্ঞতা ভিত্তিক হয়, প্রচলিত মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ হয়, এটি বিশেষভাবে সুনির্দিষ্ট থাকে, বিদ্যমান পদ্ধতি এবং কৌশলের সঙ্গে সম্পর্ক থাকে, প্রচলিত তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ থাকে। এটি এমনভাবে গঠন করা উচিত যার মাধ্যমে একটা যুক্তি নির্ভর এবং গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। এটি সংক্ষিপ্ত এবং সহজবোধ্য হয়। এটি পর্যবেক্ষণযোগ্য বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ। এটি যুক্তিসঙ্গত ধারণার প্রকাশক এবং এটি যাচাইযোগ্য ভবিষ্যৎবাণী করার সক্ষমতা সম্পন্ন। My dear students, sources of hypothesis, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সময়ের স্বল্পতার কারণে হয়তো আমার বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না। সাধারণত হাইপোথিসিসের উৎস হচ্ছে সাধারণ সংস্কৃতি, মানুষের সামগ্রিক জীবন, চিন্তা, জীবনযাত্রা, চেতনা, অনুভূতি ইত্যাদির বহিঃপ্রকাশ সংস্কৃতির মাধ্যমে ঘটে। এই সাংস্কৃতিক জীবনযাত্রার হতেই হাইপোথিসিসের উদ্ভব হতে পারে। হাইপোথিসিসের উদ্ভব হতে পারে সৃজনশীল ব্যক্তির প্রতিভার থেকে, যেমন নিউটন এর হাইপোথিসিস ছিল আপেল মাধ্যাকর্ষণ শক্তির কারণে নিচে পড়ে। সকলে জানে আপেল নিচে পড়ে, কিন্তু এরকম হাইপোথিসিসের জন্য বিজ্ঞানী নিউটনের প্রয়োজন ছিল। এছাড়া বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, গবেষণার মাধ্যমে সৃষ্ট জ্ঞানী হাইপোথিসিসের উৎস হতে পারে। সাদৃশ্যকরণের মাধ্যমে হাইপোথিসিস হতে পারে। প্রচলিত বিশ্বাস এবং লোক অভিজ্ঞতা হাইপোথিসিসের উৎস হতে পারে। ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিজ্ঞানীদের কল্পনা হাইপোথিসিসের উৎস হতে পারে। এটা ছাড়াও বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন গবেষণার কমেন্ট থেকেও হাইপোথিসিস হতে পারে। সুপ্রিয় ছাত্রীরা, এই করোনাকালীন সময়ে তোমরা ভালো থাকবে, আমাকে দোয়া করবে। বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশ একসময় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সে প্রত্যাশা রেখে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।